আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে বায়োলজি দ্বিতীয় পত্রের মানব শরীরতত্ত্বের বর্জ্য ও নিষ্কাশন নিয়ে আলোচনা করব। মানব রেচনতন্ত্র বলতে রেচন পদার্থ নিষ্কাশনের জন্য মানবদেহে একটিমাত্র সুনির্দিষ্ট তন্ত্র রয়েছে, যা হচ্ছে রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম নামে পরিচিত। এর মাধ্যমে মূলত শতকরা ৮০ ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হয়ে থাকে। আর মানুষের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। মানুষের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। বৃক্কের মাধ্যমে এই রেচন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। রেচন পদার্থ নিষ্কাশনের জন্য একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী নিয়ে গঠিত হচ্ছে রেচন তন্ত্র। বৃক্ক হচ্ছে বক্ষপিঞ্জরের ঠিক নিচে উদর গহ্বরের কোটি অর্থাৎ কোমল অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে। বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য উপরে অবস্থিত এবং বৃক্ক দেখতে অনেকটা শিমবীজের মতো দেখায়। এর পার্শ্বদেশ খানিকটা উত্তল এবং ভিতরের দিকটা অবতল হয়ে থাকে। রেচন নালী বা ইউরেটার বৃক্কের পেলভিস থেকে সৃষ্টি হয়ে পৃষ্ঠোদরীয় প্রাচীর ঘেঁষে পশ্চাৎভাগের অগ্রসর হয়ে যে নালী মূত্রথলিতে উন্মুক্ত হয়েছে তাকে ইউরেটার বলে। প্রত্যেকটি নালী দৈর্ঘ্যে প্রায় 25 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং এই নালী বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র পরিবহন করে। এখন আসো মূত্রথলি হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট এবং ডেট্রোসন নামক অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত একটি ত্রিকোণাকার থলি বিশেষ। এটি সংকোচন প্রসারণক্ষম। মূত্রথলি 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে, তবে 280 থেকে 320 মিলিলিটার মূত্র মূত্রথলিতে জমা হলেই সাধারণত ত্যাগের ইচ্ছা জাগে। মূত্রনালী বা ইউরেথ্রা পুরুষের মূত্রথলির পশ্চাৎ প্রান্ত থেকে মূত্রনালী উৎপন্ন হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের এই নালীর দৈর্ঘ্য 18 থেকে 19 সেন্টিমিটার হয়ে থাকে। নারীদের দেহে মূত্রনালী একটি পৃথক ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয় এবং এর দৈর্ঘ্য মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার হয়ে থাকে। মূত্র বাইরে নিষ্কাশন করা হচ্ছে মূত্রনালীর কাজ। এটি হচ্ছে মূত্রনালী, আর এর আগে ইউরেটার ছিল এটি। আচ্ছা, চলো এখন বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করি। বৃক্কের প্রতিটি বৃক্ক হচ্ছে নীরের চাপা, দেখতে অনেকটা শিমবীজের মতো এবং কালচে লাল রঙের হয়ে থাকে। একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার হয়ে থাকে। স্থূলত্ব 3 সেন্টিমিটার এবং বৃক্কের বাইরের দিক উত্তল ও ভেতরের দিক অবতল হয়ে থাকে। বৃত্তের বাইরের দিক হচ্ছে উত্তল আর ভিতরের দিকটা হচ্ছে অবতল হয়ে থাকে। অবতল অংশে যে ভাঁজ আছে সেই ভাঁজকে বলা হয় হাইলাম। আর হাইলামের মধ্য দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনী ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে। সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুল নামক তন্তুময় যোজক টিস্যু সুদৃঢ় আবরণে আবৃত থাকে। তাহলে এটা একটু মনে রাখবা যে বৃক্ক হচ্ছে ক্যাপসুল নামক তন্তুময় যোজক টিস্যুর আবরণে আবৃত থাকে, অথবা বৃক্কের আবরণের নাম হচ্ছে ক্যাপসুল। ওকে, এখন আসো বৃক্কের অন্তর্গঠন নিয়ে আলোচনা করি। বৃক্কের অন্তর্গঠনের মধ্যে বাইরের দিকে যে অপেক্ষাকৃত গাঢ় অঞ্চলটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কি কর্টেক্স, আর ভেতরে মধ্যখানে যে হালকা লাল রঙের অঞ্চল আছে সেটিকে বলা হয় মেডুলা, আর ভিতরে সাদাটি আছে পেলভিস। ভেতরের সাদাটি অংশকে বলা হয় পেলভিস। বৃক্কের সর্ববস্তু শক্ত তন্তুময় যোজক টিস্যুতে এবং অসংখ্য রেনাল কর্পাস ও রেনাল নেফ্রনের অংশবিশেষ নিয়ে কর্টেক্স গঠিত হয়ে থাকে। বৃক্কের অভ্যন্তরে অবস্থিত ইউরেটারের অংশটি উপরের দিকে ফানেলের মতো প্রসারিত ও অংশে পরিণত হয়ে রেনাল পেলভিস গঠন করেছে। তাহলে ফানেলের মধ্যে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এই ফানেলের আকৃতির অংশটিকে বলা হয় হচ্ছে পেলভিস। ওকে, এখন আসো বৃক্কের কাজ। বৃক্ক হচ্ছে রক্ত থেকে প্রোটিন সৃষ্ট নাইট্রোজেনজাত বর্জ্য অপসারণ করা হচ্ছে বৃক্কের কাজ।
দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করা, রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট ও ক্লোরাইড সহ বিভিন্ন আয়রনের পরিমাণ নিয়ন্ত্রণ করা, রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা, যথাযথ আয়নিক ভারসাম্য বজায় রাখা, হরমোন এরিথ্রোপয়েটিন ও রেনিন ক্ষরণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, দেহে প্রবিষ্ট প্রতিবিষ ভেষজ পদার্থসমূহকে দেহ থেকে অপসারণ করা। এগুলো হলো বৃক্কের কাজ। এখন আসো বৃক্কের সূক্ষ্ম গঠন নিয়ে আলোচনা করি। বৃক্কের গাঠনিক ও কার্যকরী একককে বলা হয় নেফ্রন। মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। প্রতিটি নেফ্রন প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং এই হিসেবে প্রত্যেক বৃক্কে নেফ্রনের নালিকাগুলো সম্মিলিতভাবে 36 কিলোমিটার অথবা 22.5 মাইল এরও বেশি লম্বা হবে। এর ফলে বিভিন্ন পদার্থের বিনিময় ক্ষেত্র ব্যাপক বিস্তৃত হয়েছে এবং বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত করে এবং প্রায় 99% পানি আবার রক্তে ফিরে যায়। সাধারণত প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়। বৃক্কের মাধ্যমে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয় প্রতি মিনিটে এবং প্রত্যেক নেফ্রন আবার 2টা অংশে বিভক্ত। একটি হচ্ছে রেনাল কর্পাসল এবং অন্যটি হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউলস। এখন আসো এই দুইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানি। রেনাল কর্পাসল কে বলা হয় মালপিজিয়ান কর্পাসল বা মালপিজিয়ান বডি বলা হয়। অগ্রপ্রান্তকে অর্থাৎ নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল কর্পাসল বলে এবং এটি বৃক্কের কর্টেক্সে অবস্থান করে। বোমেন্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত। বোমেন্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে হচ্ছে মূলত রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি গঠিত। তাহলে এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এগুলো মনে রাখবা। বোমেন্স ক্যাপসুল আসো প্রথমে। রেনাল কর্পাসলে গ্লোমেরুলাস এফারেন্ট আর্টারিওল কৈশিক জালিকাগুচ্ছকে ঘিরে অবস্থিত 0.2 মিলিমিটার ব্যাসের পোডোসাইট আইসাকার এপিথেলিয়ামে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো যে অংশটি আছে সেই প্রসারিত অংশটিকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। তাহলে এই যে পেয়ালার মতো অংশটি আছে এটিকে বলা হয় মূলত বোমেন্স ক্যাপসুল। আর গ্লোমেরুলাস দেখো, গ্লোমেরুলাস হচ্ছে বোমেন্স ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে এবং রেনাল ধমনী থেকে অন্তর্বাহী বা এফারেন্ট আর্টারিওল বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে 50 থেকে 60টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। রেনাল কর্পাসলে রক্তের আলট্রাফিল্ট্রেশন ঘটে এবং রক্ত থেকে রেচন বর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য পরিশ্রুত হয়ে গ্লোমেরুলার ফিল্টার হিসেবে বোমেন্স ক্যাপসুলে জমা হয়ে থাকে। এই হলো রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি। এখন আসো রেনাল টিউবিউলস। রেনাল টিউবিউলস হচ্ছে এটি নেফ্রনের পশ্চাৎ অংশ অর্থাৎ বোমেন্স ক্যাপসুলের পিছন থেকে সৃষ্টি হয়ে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত এবং নিকটবর্তী পেঁচানো নালিকা এর অংশ হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। বোমেন্স ক্যাপসুলের সাথে সংযুক্ত এটি প্রায় 14 মিলিমিটার লম্বা রেনাল টিউবিউল এ অংশ বৃক্কের কর্টেক্সে অবস্থান করে। এইটি হচ্ছে বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থান করে অর্থাৎ নিকটবর্তী প্রক্সিমাল পেঁচানো নালিকা এটি বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থান করে। আর নেফ্রন ফাঁস বা হ্যানলির লুপ। প্রক্সিমাল পেঁচানো নালিকার শেষ প্রান্ত সোজা হয়ে বৃক্কের মেডুলা অঞ্চলে প্রবেশ করে এবং একটি ইউ আকৃতির ফাঁস গঠন করে। দেখো এই যে এখানে ইউ আকৃতির ফাঁস গঠন করছে। এই ইউ আকৃতির ফাঁসকেই মূলত বলা হয় হচ্ছে হ্যানলির লুপ। এবং হ্যানলির লুপ আবার 2টা অংশ, একটা হচ্ছে হ্যানলি লুপের হচ্ছে 2টা অংশ। নিম্নগামী নালীকে বলা হয় ডিসেন্ডিং বাহু এবং ঊর্ধ্বগামী নালীকে বলা হয় অ্যাসেন্ডিং বাহু। নিম্নগামী যেটি আছে সেটিকে বলা হয় ডিসেন্ডিং বাহু এবং যেটি ঊর্ধ্বগামী আছে উপরের দিকে যাচ্ছে সেটিকে বলা হয় অ্যাসেন্ডিং বাহু। ওকে, এখন আসো দূরবর্তী বা ডিস্টাল পেঁচানো নালিকা। দূরবর্তী বা ডিস্টাল পেঁচানো নালিকা হলো হ্যানলির লুপের পরবর্তী এই পেঁচানো নালিকা প্রায় 5 মিলিমিটার লম্বা এবং এটি বৃক্কের কর্টেক্সে অবস্থান করে। এর শেষ প্রান্ত সংগ্রাহী নালীর সাথে যুক্ত থাকে এবং একটি সংগ্রাহী নালীতে কয়েকটি নেফ্রন যুক্ত থাকে। এর কিছু অংশ কর্টেক্সে এবং কিছু অংশ, এটি হচ্ছে সংগ্রাহী নালী, এই সংগ্রাহী নালীতে কয়েকটি নেফ্রন যুক্ত থাকে এবং এর কিছু অংশ মেডুলায় অবস্থান করে এবং এর প্রাচীর একস্তরী কোষে গঠিত। কয়েকটি সংগ্রাহী নালী মিলিত হয়ে আবার ডাক্ট অফ বেলিনি গঠন করে। নেফ্রনের প্রক্সিমাল পেঁচানো নালিকায় মূলত নির্বাচনমূলক পুনঃশোষণটা ঘটে থাকে। এটা একটু মনে রাখবা।
প্রক্সিমাল পেছনের নির্বাচনমূলক পুনঃশোষণ অর্থাৎ সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন ঘটে থাকে। ওকে, এখন আসো নেফ্রনের প্রকারভেদ সম্পর্কে জানি। নেফ্রন হচ্ছে মূলত প্রধানত দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, বৃক্কে অবস্থানের উপর ভিত্তি করে দুই প্রকার হয়ে থাকে। কর্টিক্যাল নেফ্রন, এই ধরনের নেফ্রন এদের হ্যান্ডলিং লুপ তুলনামূলকভাবে খাটো হয়ে থাকে এবং মানুষের বৃক্কের প্রায় 90% হচ্ছে কর্টিক্যাল নেফ্রন ধরনের। তারপরে জাক্সটা মেডুলারি নেফ্রন, এই ধরনের নেফ্রনের মাল্টিপিজিয়ান বডি বৃক্কের কর্টেক্স ও মেডুলার সংযোগস্থলে অবস্থান করে এবং এদের হ্যান্ডলিং লুপ মেডুলার গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। বৃক্কের 10% নেফ্রন হচ্ছে এই ধরনের হয়ে থাকে। এখন আসো নেফ্রনের কাজ সম্পর্কে জানি। দেহের পানির সাম্যাবস্থা বজায় রাখা, রক্ত ও অন্যান্য দেহ তরলের অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ, দেহ থেকে নানা প্রকারের ওষুধ, বিষাক্ত বস্তু এবং রেচন পদার্থের নিষ্কাশন, এরিথ্রোপোয়েটিন উৎপাদনের মাধ্যমে রক্তে লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি ঘটানো, প্রয়োজন বোধে রেনিন ক্ষরণের মাধ্যমে রক্তচাপ বাড়ানো ইত্যাদি কাজ হচ্ছে নেফ্রনের দ্বারা হয়ে থাকে। এখন আসো রেচনের শারীরবৃত্ত সম্পর্কে জানি। আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে দেহে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়, এসব বর্জ্য দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে এবং এগুলো যত দ্রুত সম্ভব দেহ থেকে নিষ্কাশন করা হচ্ছে অত্যাবশ্যক। এবং মানুষের প্রধান নাইট্রোজেন গঠিত রেচন বর্জ্য হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। এর মধ্যে ইউরিয়ার পরিমাণ সর্বাধিক এবং এটি মূত্রের সাথে দেহ থেকে বেরিয়ে যায় এবং যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে বৃক্কে পৌঁছায়, বৃক্কে মূত্র তৈরি হয়। এরূপ রেচনের বৃক্কে মূত্র তৈরি হয় এবং রেচনে এরূপ ইউরিয়ার আধিক্য থাকাকে বলা হয় হচ্ছে কি ইউরিটিলিজম বলা যায়। এবং যেসব প্রাণীতে ইউরিটিলিজম দেখা যায় তাদেরকে বলা হয় ইউরিওটিলিক এনিমেল এবং মানুষ হচ্ছে ইউরিটিলিক হওয়ার কারণে রেচনের শারীরবৃত্তকে দুটি শিরোনামে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন এবং দ্বিতীয়টি হচ্ছে মূত্র সৃষ্টি। তো প্রথমে আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন কিভাবে হয় সেটি সম্পর্কে জানি। আমিষ খাদ্য পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। প্রথমে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এবং অ্যামিনো অ্যাসিড প্রধানত দেহ গঠন ও বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। যকৃতে অব্যবহৃত ও অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে ডিঅ্যামিনেজ এনজাইমের উপস্থিতিতে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া অ্যামিনো গ্রুপ NH2 কিটো অ্যাসিড ও NH2 সৃষ্টি করে এবং কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। অ্যামিনো গ্রুপ পরিবর্তিত হয়ে NH3 অ্যামোনিয়া উৎপন্ন করে এবং NH3 অত্যন্ত বিষাক্ত। NH3টা হচ্ছে অত্যন্ত বিষাক্ত ধরনের হয়ে থাকে এবং এই যা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ও পানিতে দ্রবণীয় ইউরিয়ায় পরিণত হয়। এটি ইউরিয়া চক্র নামেও পরিচিত। ইউরিয়া প্লাজমায় রক্তরসে অবস্থান করে এবং সংবহনতন্ত্রের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। এই হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন। এখন আসো মূত্র সৃষ্টির ক্ষেত্রে স্কটিশ শারীরবিজ্ঞানী আর্থার রবার্টসন কুশনির মতে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে বৃক্কে আসার পর তিনটি ধাপে মূত্র সৃষ্টি হয়। একটি হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার পুনঃশোষণ এবং সক্রিয় ক্ষরণ। তো এগুলো সম্পর্কে আমরা চলো বিস্তারিত জানি। তাহলে মূত্র সৃষ্টি হয় কয়ভাবে? মূত্র সৃষ্টি হচ্ছে তিনভাবে: অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার পুনঃশোষণ এবং সক্রিয় ক্ষরণ। অতি সূক্ষ্ম পরিস্রাবনের ক্ষেত্রে মূত্র তৈরি এটি হচ্ছে প্রথম ধাপ। এটি হচ্ছে প্রথম ধাপ। মূত্র তৈরির প্রথম ধাপ হচ্ছে এটি অতি সূক্ষ্ম পরিস্রাবন এবং এর রক্তের অতি সূক্ষ্ম পরিস্রাবন এবং নেফ্রনের রেনাল কর্পাসলে এই পদ্ধতিটা সংঘটিত হয়। নেফ্রনের রেনাল কর্পাসলে এই প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনী, রেনাল ধমনী এবং এফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে এবং গ্লোমেরুলাসের আর্টারিওলের তুলনায় ইফারেন্ট আর্টারিওল বেশ সংকীর্ণ হয়। গ্লোমেরুলাসের রক্তে উচ্চ চাপ সৃষ্টি হয় এবং এই হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম, ভিত্তিঝিল্লি ও রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে জমা হয় এবং এই পরিশ্রুত তরলকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলে। মানবদেহে দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় 1200 মিলিলিটার পার ঘন সেন্টিমিটার রক্ত প্রবাহিত হয় এবং এই রক্ত থেকে প্রায় 125 মিলিলিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট বা পরিস্রুত উৎপন্ন হয়ে বোমেন্স ক্যাপসুলে জমা থাকে।
আর অন্যদিকে পরিশ্রুত রক্ত পরে ইফারেন্ট আর্টারিউল প্রবেশ করে এবং যে চাপের মাধ্যমে রক্তের দ্রাব্য বস্তু পরিশ্রুত হয় তাকে বলা হয় কার্যকর পরিস্রাবন চাপ বা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। পরিস্রাবন প্রক্রিয়ায় চাপ প্রয়োগের ফলে সংঘটিত হয় বলে একে আলট্রা ফিল্ট্রেশনও বলা হয়ে থাকে। টিউবুলার পুনঃশোষণ বা নির্বাচিত পুনঃশোষণ বোমেন্স ক্যাপসুল থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বৃক্কনালিকা বা রেনাল টিউবুলে প্রবেশ করে। এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পুনঃশোষণ ঘটে থাকে। আসলে টিউবুলার পুনঃশোষণের ক্ষেত্রে এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের প্রায় 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়ে রক্তে প্রবেশ করে। তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবন আমরা গেলাম, আলট্রা ফিল্ট্রেশন। এখন আসো গ্লোমেরুলার ফিল্ট্রেট। টিউবুলার পুনঃশোষণ বা নির্বাচিত পুনঃশোষণ বোমেন্স ক্যাপসুল থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বৃক্কনালিকা বা রেনাল টিউবুলে প্রবেশ করে এবং এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়। তারপর প্রক্সিমাল প্যাচানোনালিকা, এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% পুনঃশোষিত হয়। আর হ্যান্ডলিড লুপের ক্ষেত্রে এখানে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন আয়ন ইত্যাদি পুনঃশোষিত হয় এবং অন্যদিকে এডিএইচ বা অ্যান্টিডায়োরেটিক হরমোন পুনঃশোষণে সাহায্য করে। ডিস্টাল প্যাচানোনালিকার ক্ষেত্রে এখানে পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন ইত্যাদি যত আয়ন আছে সেগুলো পুনঃশোষণ হয় এবং অন্যদিকে এডিএইচ বা অ্যান্টিডায়োরেটিক হরমোন পানি পুনঃশোষণে সহযোগিতা করে। তারপর সংগ্রাহী নালীর ক্ষেত্রে এখানে প্রধানত পানি এবং অল্প ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়ন, ইউরিয়া পুনঃশোষিত হয়। এখন আসো টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। টিউবুলার এখানে ক্ষেত্রে বিপাক প্রক্রিয়ায় সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ যেমন ক্রিয়েটিনিন, কিছু ইউরিয়া প্রক্সিমাল প্যাচানোনালিকার চারপাশে রক্তজালক থেকে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেটের সাথে যুক্ত হয়। ডিস্টাল প্যাচানোনালিকায় হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম ও অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন ইত্যাদি ক্ষরিত হয়ে ফিল্ট্রেটের সাথে মিশে মূত্রে পরিণত হয়। উৎপন্ন মূত্র অতঃপর সংগ্রাহী নালিকা ইউরেটার হয়ে মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে বাইরে নিষ্কাশিত হয়। মূত্র বা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশনের গতিপথ নিচে দেখানো হলো। প্রথমে হৃৎপিণ্ড থেকে রক্ত অ্যাওর্টা থেকে পৃষ্ঠীয় মহাধমনী, তারপর রেনাল ধমনী, এফারেন্ট আর্টারিওল, গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুলের গহ্বর, তারপর রেনাল টিউবিউলস, সংগ্রাহী নালী, তারপর বৃক্কের প্যালভিস থেকে ইউরেটার হয়ে মূত্রথলি, মূত্রনালী এবং রেচন ছিদ্র দিয়ে দেহের বাইরে নিষ্কাশিত হয়। এই হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশনের গতিপথ। মূলত মনে রাখবা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কিন্তু তৈরি হয় কিন্তু বৃক্কে। এখন আসো মূত্র। নেফ্রনের রেনাল টিউবিউলসে গ্লোমেরুলার ফিল্ট্রেটের নির্বাচিত পুনঃশোষণের পর যে ক্ষরবর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত ও অম্লধর্মী তরল রেচন বর্জ্য মূত্রথলিতে জমা হয় তাকে মূলত মূত্র বলা হয়। একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে 1.5 থেকে 1.5 লিটার মূত্র ত্যাগ করে, তবে কিছু কারণে এই পরিমাণ প্রবাহিত হয়ে থাকে, যেমন ধরো খাদ্যের তরল পদার্থের পরিমাণ বেশি থাকলে মূত্রের মাত্রা বৃদ্ধি পায় এবং শরীরে ঘাম বেশি হলে মূত্রের পরিমাণ কমে যায়। আবার খাদ্যের প্রকৃতি অনেক সময় মূত্রের পরিমাণের পার্থক্য ঘটায়। লবণাক্ত খাদ্য সাধারণত মূত্রের পরিমাণ বাড়ায়। বহুমূত্র বা ডায়াবেটিস, বৃক্কপ্রদাহ বা নেফ্রাইটিস প্রভৃতি রোগের কারণে এর প্রস্রাবের হার ও মাত্রাকে উভয় প্রভাবিত করে। আর কিছু আছে দেখো, কিছু দ্রব্য যেমন মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়, যেমন এসব দ্রব্য হচ্ছে ডায়োরেটিক্স বা মূত্রবর্ধক নামে পরিচিত, যেমন পানি, লবণাক্ত পানি, চা, কফি এই ধরনের ডায়োরেটিক্স পদার্থ। এখন আসো মূত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। পরিমাণ: প্রাপ্তবয়স্ক লোকের বৃক্কে দৈনিক 0.5 থেকে 2.5 লিটার মূত্র উৎপন্ন হয় এবং বর্ণ হয়ে থাকে থেকে ক্ষর হালকা হলুদ বর্ণের হয়ে থাকে মূত্রের বর্ণ। এটি হয়ে থাকে কেন? ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে। আর মূত্রের গন্ধ অনেকটা ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত হয়ে থাকে কারণ ইউরিনোড থাকার কারণে, ইউরিনোডের উপস্থিতির কারণে। আর মূত্র সামান্য অম্লীয় ধরনের হয়ে থাকে এবং পিএইচ 5.0 থেকে 6.5 হয়ে থাকে। আপেক্ষিক গুরুত্ব: মূত্রের স্বাভাবিক আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030 হয়ে থাকে। এই হলো মূত্রের বৈশিষ্ট্য। তাছাড়া মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে 95% পানি, 5% হচ্ছে অজৈব জৈব উপাদান রয়েছে এবং এর মধ্যে সামান্য পরিমাণে আয়োডিন, সীসা, আর্সেনিক প্রভৃতি পাওয়া যায়। এছাড়াও ইউরিয়া থাকে শতকরা 2%, ইউরিক অ্যাসিড 0.5%, তারপর ক্রিয়েটিনিন 0.7%, তারপর ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সোডিয়াম এগুলোরও পরিমাণ থাকে। এই হলো মূত্রের উপাদান। এখন আসো রেচন ও অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। কোষ থেকে নাইট্রোজেন গঠিত বিপাকীয় বর্জ্য অপসারণের আরেক নাম হচ্ছে কি? রেচন বা এক্সপ্রেশন। বিপাকীয় বর্জ্য দেহের জন্য অপ্রয়োজনীয়। দেহকোষ, টিস্যু, অঙ্গে যে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে তার ফলে দেহের জন্য ক্ষতিকর যেসব বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়
তার রেচনে অথবা দেহের অসমোরেগুলেশনে রক্তে পানি ও ভারসাম্য রক্ষা বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং নিম্নে হচ্ছে রেচনের বৃক্কের ভূমিকা আলোচনা করা হলো। বৃক্ক প্রধানত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করে থাকে এবং এটির তিনটি প্রধান যে বর্জ্য সেটি হচ্ছে ইউরিয়া বর্জ্য, ইউরিক অ্যাসিড বর্জ্য এবং ক্রিয়েটিনিন বর্জ্য। এই তিনটি বর্জ্য হচ্ছে কি করে বৃক্ক নিষ্কাশন করে থাকে। ইউরিয়া হচ্ছে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। মূলত অ্যামিনো অ্যাসিড প্রধানত দেহ গঠন বৃদ্ধির কাজ করে থাকে। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য হলো দেহে যতটুকু অ্যামিনো অ্যাসিড প্রয়োজন ঠিক ততটুকুই কি করতে পারে, ব্যবহৃত হতে পারে। অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড দেহে সঞ্চিত থাকে না। এজন্য অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যকৃতে ডিঅ্যামাইনেজ এনজাইমের উপস্থিতিতে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড ও অ্যামিনোমূলক সৃষ্টি করে এবং কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত এবং অ্যামিনোমূলক হাইড্রোজেন আয়ন এর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া সৃষ্টি করে এবং অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত এবং এটি কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ও পানিতে দ্রবণীয় ইউরিয়াতে পরিণত হয়। ইউরিয়া রক্তের প্লাজমায় অবস্থান করে এবং সংবহনতন্ত্রের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। এরপর মূত্র সৃষ্টির মাধ্যমে দেহ থেকে বহিষ্কৃত হয়। এভাবে হচ্ছে ইউরিয়া বর্জ্যটা বহিষ্কৃত হয়। এখন আসে ইউরিক অ্যাসিড বর্জ্য। যকৃতের কোষে নিউক্লিক অ্যাসিডের পিউরিন ক্ষারক বিপাকের ফলে ইউরিক অ্যাসিডটা সৃষ্টি হয়ে থাকে। মূলত এটি ইউরিয়া অপেক্ষা কম বিষাক্ত এবং ইউরিক অ্যাসিড রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছায় এবং দেহ থেকে নিষ্কাশিত হয়। এখন আসে ক্রিয়েটিনিন বর্জ্য। দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিনিন নামক অ্যামিনো অ্যাসিডের বিপাকের ফলে ক্রিয়েটিনিন বর্জ্যটা সৃষ্টি হয়। দেহের বিদ্যমান প্রায় 2% ক্রিয়েটিন বিপাক প্রক্রিয়ায় পেশিতে শক্তি উৎপাদনে ব্যবহৃত এবং ক্রিয়েটিনিন সৃষ্টি করে। ক্রিয়েটিনিন রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছায় এবং বৃক্কে রক্ত থেকে ক্রিয়েটিনিন পরিস্রুত হয়ে মূত্রের সাথে দেহ থেকে বের হয়ে যায়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা দ্বারা বৃক্কের সুস্থতা নির্ণয় করা যায়। তাই রক্তে ক্রিয়েটিনিন মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক বা ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি হিসেবে গণ্য করা হয়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক মাত্রা পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মহিলার ক্ষেত্রে হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং অন্যান্য বর্জ্য বৃক্কের মাধ্যমে বিভিন্ন বিষ, অতিরিক্ত ওষুধ, হরমোন ইত্যাদিও মূত্রের সাথে বহিষ্কৃত হয়ে থাকে। এখন আসে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশন প্রক্রিয়া বলতে জীবন্ত কোষ বা দেহের অন্ত ও বহি পরিবেশের মধ্যে সমতা রক্ষাকে বোঝায়। দেহের পানি ও সোডিয়াম, পটাশিয়াম, লবণ, ক্লোরাইড আয়নের মধ্যে একটি ভারসাম্য রক্ষার প্রক্রিয়াকে অসমোরেগুলেশন বলা হয়ে থাকে। এবং দেহের পানির সমতা রক্ষা করার জন্য অ্যান্টিডায়োরেটিক হরমোন মূলত এডিএস নামক একটি হরমোন রয়েছে এবং এডিএসকে ভ্যাসোপ্রেসিন হরমোনও বলা হয়ে থাকে। দেহের পানির পরিমাণ কম হলে রক্তে এডিএস এর পরিমাণ বেড়ে যায়, ফলে বৃক্কে অল্প পরিমাণ 0.5 মিলিমিটার মিনিটে মূত্র উৎপন্ন করে এবং দেহের পানির পরিমাণ ঠিক রাখে। অন্যদিকে কোনো কারণে পানির আধিক্য দেখা দিলে রক্তে এডিএইচ অতিমাত্রায় কমে যায় এবং দেহের পানির পরিমাণ বেড়ে যায় এবং বৃক্কে পানি শোষণের ক্ষমতা কমে যায়। এই অবস্থায় মূত্রের পরিমাণ প্রতি মিনিটে 16 মিলিলিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মস্তিষ্কের গোড়ায় হাইপোথ্যালামাস অংশে কিছু স্নায়ুকোষ এডিএইচ ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং এখান থেকে নিউরোসিক্রেশনের পদ্ধতির মাধ্যমে নিঃসৃত এডিএইচ পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মধ্যে পরিবাহিত হয় এবং রক্তে অবমুক্ত হয়। হাইপোথ্যালামাসের মধ্যে অবস্থিত অসমো রিসেপ্টর নামক স্নায়ুকোষ দেহতরলের অভিস্রবণিক চাপটা নিয়ন্ত্রণ করে থাকে। এখন আসো বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ ও করণীয় সম্পর্কে জানি। রোগ ব্যাধির কারণে বৃক্কের সক্ষমতা কমে যাওয়াকে বৃক্ক বিকল বা কিডনি ফেলিওর বলা হয়। বৃক্কের বৈকল্য বা কিডনি ফেলিওর দুভাবে হতে পারে। একটি হচ্ছে তাৎক্ষণিক, দীর্ঘক্ষণিক বা ক্রনিক, এবং অন্যটি হচ্ছে তাৎক্ষণিক বা অ্যাকিউট। বৃক্কের বৈকল্য ঘটতে যদি কয়েক বছর লেগে যায়, অর্থাৎ ধীরে ধীরে যদি বিকল হতে থাকে, তখন তাকে সেই বিকলকে বলা হয় কিডনি বিকলকে বলা হয় দীর্ঘক্ষণিক কিডনি বিকল। আর অন্যদিকে মাত্র 48 ঘন্টার মধ্যে যখন বৃক্ক দেহের বর্জ্য পদার্থ অপসারণে পানি ভারসাম্য নিয়ন্ত্রণে অক্ষম হয়ে পড়ে, তখন বৃক্কের এই অবস্থাকে বলা হয় বৃক্কের তাৎক্ষণিক বিকল। তাহলে এখন আসো বৃক্কের তাৎক্ষণিক বিকলের কিছু কারণ সম্পর্কে আমরা জানি। ডিহাইড্রেশন 1 নম্বর হচ্ছে পানি শূন্যতার কারণে এটি হতে পারে। বড় কোনো ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বৃক্কের রক্ত প্রবাহ কমে গেলে হতে পারে। অতিমাত্রায় ডায়রিয়া বা বমির কারণে হতে পারে। শক, হার্ট অ্যাটাক, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস,
এর কারণে হতে পারে। বৃক্কের পাথর, মূত্রনালীতে টিউমার বা জন্মগত ত্রুটি থাকলে, পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে, অতিমাত্রা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের কারণে হতে পারে। বিষাক্ত পদার্থ যেমন কার্বন টেট্রাক্লোরাইড, আর্সেনিক, লেড, মার্কারি ইত্যাদি গ্রহণে বৃক্কের টিস্যু ও পরিস্রাবক এককগুলো ক্ষতিগ্রস্ত হলে মূলত বৃক্কের তাৎক্ষণিক বিকল হতে পারে। এখন আসো বৃক্ক বিকলের কারণ সম্পর্কে জানি। বৃক্ক বিকলের কারণের মধ্যে অতি অল্প ঘন গাঢ় মূত্রত্যাগ বা মূত্র একেবারে না হওয়া। লক্ষণগুলো সম্পর্কে আমরা জানি। বৃক্ক বিকলের লক্ষণের মধ্যে অতি অল্প ঘন ও গাঢ় মূত্রত্যাগ বা মূত্র একেবারে না হওয়া, রক্তে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ সঞ্চিত হওয়া, শরীর ফুলে যাওয়া, অতিরিক্ত পানি দেহে জমে যাওয়া, পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা বা ফ্ল্যাঙ্ক পেন, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি করা, উচ্চ রক্তচাপ, রক্ত পায়খানা, হাত পায়ের সংবেদ কমে যাওয়া, অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা এবং ঘন ঘন শ্বাস তোলা, এগুলো হচ্ছে মূলত বৃক্ক বিকলের লক্ষণ। প্রতিকারের মধ্যে আছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। যে পরিমাণ প্রস্রাব হয় সেই পরিমাণ পানির সাথে অতিরিক্ত 500 মিলিলিটার পানি তাকে খেতে দিতে হবে। প্রোটিন জাতীয় খাবার বেশি দেওয়া যাবে না। দেহরস ও ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে। 50 ঊর্ধ্ব বয়সে নিজের বা পরিবারের অন্য কারো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে তাদের বৃক্ক নিয়মিত পরীক্ষা করতে হবে। এখন আসো ডায়ালাইসিস। একটি বৈষম্যবেদ্য ঝিল্লির ভেতর দিয়ে নির্বাচনমূলক বেপন প্রক্রিয়ায় কোনো দ্রবণে কলয়েডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণকে বলা হয় ডায়ালাইসিস। এবং তাৎক্ষণিক বৃক্ক বিকল চিকিৎসা এই প্রক্রিয়াকে কৃত্রিম বৃক্কের পরিবেশ রচনা করে রক্ত থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত পানি অপসারণ করা হয়ে থাকে। তাহলে ডায়ালাইসিস হচ্ছে মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে হিমোডায়ালাইসিস এবং অন্যটি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরুতে কিছু যন্ত্রপাতি, দ্রবণ ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয়। কৃত্রিম বৃক্ক আসল বৃক্কের মতো একই নীতি অনুসরণ করে কাজ করে। সংক্ষেপে বলতে গেলে রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকেই বলা হয় হিমোডায়ালাইসিস। এবং এই পদ্ধতিটি রোগীর দেহে একটি ধমনির ভিতর ফাঁপা নলাকার সূচ ঢুকানো হয় প্রথমে, এবং এর নাম ক্যাথেটার বলে। এটি পিছন দিকে একটি নমনীয় টিউবের সাথে লাগানো থাকে এবং টিউবটি প্রথমে কিডনি মেশিনের সঙ্গে যুক্ত হয়, পরে এটি শিরায় এসে মিলিত হয় এবং বাহুর সাথে লাগানো থাকে। টিউবটি প্রথমে কিডনি মেশিনের সঙ্গে যুক্ত হয় এবং পরে একটি শিরায় এসে মিলিত হয়। পাম্পের সাহায্যে সযত্নে ধমনী থেকে রক্ত বের করে শিরার দিকে চালনা করা হয় এবং রক্তে হেপারিন মেশানো হয় যাতে জমাট না বাঁধে। রক্ত ধীরে ধীরে কিডনি মেশিনের ডায়ালাইসিস দ্রবণ বা ডায়ালাইসেট এর শায়িত টিউবের ভিতর দিয়ে সংবহিত, এবং টিউবগুলো কৃত্রিম আংশিক বেদ্য এবং ঝিল্লি নির্মিত, যা ব্যাপন প্রক্রিয়া অতি ক্ষুদ্র অণু এবং পানি ব্যবহৃত হওয়ার সুযোগ দেয়। রক্তকণিকা, প্লেটিলেট, অনুচক্রিকা ও প্রোটিন অণু বড় হওয়ায় ব্যবহৃত হতে পারে না এবং রক্ত ডায়ালাইসেট এর মধ্যে সমতা না আসা পর্যন্ত বিনিময় অব্যাহত থাকে। রক্তের অবাঞ্ছিত বস্তু হিসেবে ইউরিয়া, অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি অপসারিত এবং প্রয়োজনীয় বস্তু থেকে যায়। এইভাবে মূলত হিমোডায়ালাইসিসটা হয়ে থাকে। এখন আসো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে কৃত্রিম ঝিল্লির পরিবর্তে দেহে অবস্থিত পেরিটোনিয়াল ঝিল্লিকে ডায়ালাইসিং এজেন্ট হিসেবে ব্যবহার করে বৃক্কের ডায়ালাইসিস প্রক্রিয়াকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই প্রক্রিয়ার শুরুতে রোগীর উদর প্রাচীরের একটি ছোট চেরা ছিদ্র করে তার ভিতর দিয়ে সরু প্লাস্টিক টিউব উদরীয় গহ্বরে প্রবেশ করানো এবং স্থায়ীভাবে রেখে দেওয়া হয়, এবং উদরীয় গহ্বরের প্রাচীরটি পেরিটোনিয়াম, যা আংশিক বেদ্য এবং ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে কাজ করে, প্লাস্টিক টিউবের ভেতর দিয়ে ডায়ালাইসেট উদরীয় গহ্বরে প্রবেশ করে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয় এবং ডায়ালাইসেট ও উদরের বাকি অংশের টিস্যু তরলের মধ্যে উপাদানের বিনিময় ঘটে। দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসেট প্রতিস্থাপন করা যায়। এই হলো ডায়ালাইসিস। এখন আসো বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক বিকলের দীর্ঘকালীন সমাধানের ক্ষেত্রে রোগীর দেহে ভিন্ন ব্যক্তি সুস্থ ও সঠিক বৃক্ক প্রতিস্থাপনকেই বলা হয় বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হয় তা হলো, বৃক্কদাতা আত্মীয় যেই হোক না কেন তার দেহ থেকে সংগ্রহের ঠিক 48 ঘন্টার মধ্যে রোগীর দেহে স্থাপন করতে হবে। এই সময়ের মধ্যে যতখানি সময় বৃক্কটি বাইরে থাকে ততক্ষণ বৃক্কের উপর দিয়ে বৃক্কের যন্ত্রের সাহায্যে স্যালাইন দ্রবণ প্রবাহিত করতে হবে। সংগৃহীত বন্ধুটি সুস্থ হতে হবে, HIV অথবা অন্যান্য সংক্রমণ মুক্ত হতে হবে, বৃক্কদাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ ও টিস্যুর ধরন এক হতে হবে। বৃক্ক প্রতিস্থাপনের সময় প্রথমে গ্রহীতার শ্রোণীদেশে অপারেশনের মাধ্যমে দাতা বৃক্কটিকে স্থাপন করা হয় এবং দাতা বৃক্কের ধমনীয় শিরাকে গ্রহীতার ধমনীয় শিরার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। নতুন বৃক্কের ইউরেটারকে পৃথকভাবে মূত্রথলির সাথে জুড়ে দেওয়া হয় এবং এভাবে বৃক্কের প্রতিস্থাপনটা হয়ে থাকে।
এখন আসো মানবদেহে হরমোনাল ক্রিয়া। হরমোনাল ক্রিয়া সম্পর্কে জানি। ঊনবিংশ শতাব্দীতে ফরাসি শারীরবিজ্ঞানী ক্লড বার্নার্ড সর্বপ্রথম প্রাণীদেহের অন্তঃস্থ পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে হরমোনাল ক্রিয়া ব্যাখ্যা করেন। এক্ষেত্রে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, 1 নম্বরে আসে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ। এক্ষেত্রে আহারের সঙ্গে পানি গ্রহণ, ঘাম, মলমূত্র ইত্যাদির মাধ্যমে পানি ত্যাগ প্রক্রিয়ার মাধ্যমে দেহে রক্তে দ্রব্য বা সলিউটের স্থিত অবস্থা নিয়ন্ত্রণ করে এবং এই প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে প্রভাব ফেলে অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইচ। বিপুল পরিমাণ কম ঘনমূত্র উৎপাদন প্রক্রিয়া ডাইইউরেসিস এবং এর বিপরীতে প্রক্রিয়াটি স্বভাবতই অ্যান্টিডায়োরেসিস নামে পরিচিত। এডিএইচ হচ্ছে কার্যগতভাবে এটি হচ্ছে নিয়ন্ত্রণ করে মূলত হচ্ছে এডিএইচ, অ্যান্টিডায়োরেটিক হরমোন। এটি হচ্ছে অতএব মানে বেশি ঘনমূত্র যখন উৎপন্ন হবে তখন হচ্ছে এটি কাজ করে। এডিএইচ একটি পেপটাইড হরমোন এবং এটি বেসোবেসিন নামে পরিচিত। মস্তিষ্কে হাইপোথ্যালামাসে এটি উৎপন্ন হয়। এডিএইচটা হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়। এই এডিএইচ পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ডে প্রবেশ করে এবং রক্তে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত অসমো রিসেপ্টর কোষগুলো উত্তেজিত হয় এবং এডিএইচ উৎপন্ন করে। নিউরনের অ্যাকশন পেয়ে এডিএইচ পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে প্রবেশ করে এবং রক্তস্রোতে ক্ষরিত হয়। ক্ষরিত হরমোন বৃক্ক সহ দেহের সব অংশে বাহিত হয় এবং বৃক্কে নেফ্রনগুলোর সংগ্রহনালী কোষঝিল্লিতে অবস্থিত গ্রাহক অণু এডিএইচ গ্রহণ করে এবং ফলে ঝিল্লির পানিবদ্ধতা বেড়ে যায়। গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে তখন পানি অভিস্রবণ প্রক্রিয়ায় বৃক্কের সংগ্রহনালীতে পুনঃশোষিত এবং সংগ্রহনালীতে তরল বেশ ঘন হয়ে যায় এবং ব্যক্তি অল্প পরিমাণ অতি ঘনমূত্র উৎপন্ন করে। এবং অন্যদিকে রক্তে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর কোষগুলো তেমন উত্তেজিত হয় না এবং অতি অল্প পরিমাণ এডিএইচ ক্ষরিত এবং তখন সংগ্রহনালীর কোষগুলো প্রায় পানি অবেদ্য হয়ে যায়। ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে পানি পুনঃশোষণ বন্ধ থাকে এবং সংগ্রহনালীতে তখন ফিল্ট্রেট অনেক তরল হয়ে যায় এবং ব্যক্তি বেশি পরিমাণ অতি তরল মূত্র উৎপন্ন করে। দেহের পানির সমতা ফিরে না আসা পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকে। ভ্যানিলার ক্যাপসুলে পরিস্রবণ প্রক্রিয়া সবসময় অব্যাহত থাকে। পানির অভাবে রক্ত রসের গাঢ়তা বাড়লে কিংবা পরিমাণ কমে গেলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন হরমোন মূত্রে সোডিয়াম আয়নের রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনও হ্রাস করে। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। এখন আসলে 2 নম্বর হচ্ছে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিভাবে হরমোনাল ক্রিয়া অর্থাৎ হরমোনাল ক্রিয়াটা হয়ে থাকে। রক্তে প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে সেটি হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন। অ্যালডোস্টেরন হরমোন, এই হরমোনটি হচ্ছে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে এবং এই হরমোনও পানি পুনঃশোষণকেও প্রভাবিত করে এবং অ্যালডোস্টেরন ক্ষরিত হয় অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে। রক্তে সোডিয়াম কম হলে অভিস্রবণের মাধ্যমে কম পানি প্রবেশ করে এবং রক্তের আয়তন কমে যায়। এর ফলে রক্তচাপও হ্রাস পায়। চাপ ও আয়তন হ্রাস পেলে ডিস্টাল বা দূরবর্তী পেচনালিকা এফারেন্ট ধমনিকার মাঝখানে অবস্থিত জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স নামে একগুচ্ছ সংবেদী কোষ উদ্দীপ্ত এবং রেনিন এনজাইম ক্ষরণ করে। যকৃৎ থেকে উৎপন্ন ও প্লাজমায় অবস্থিত এক ধরনের প্রোটিনকে রেনিন সক্রিয় করে অ্যাঞ্জিওটেনসিন হরমোনে পরিণত করে এবং এই হরমোন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে। অ্যালডোস্টেরন রক্তবাহিকা হয়ে বৃক্কের ডিস্টাল পেচনালিকায় পৌঁছায় এবং নালিকার কোষগুলোতে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপ্ত করে। ফলে দূরবর্তী পেচনালিকা থেকে সোডিয়াম আয়ন বেরিয়ে নালিকার চারপাশে কৈশিক জালিকায় প্রবেশ করে থাকে এবং অন্যদিকে পটাশিয়াম আয়ন প্রবেশ করে কৈশিক জালিকা থেকে দূরবর্তী পেচনালিকায় অ্যালডোস্টেরন অন্ত্রে সোডিয়াম ও শোষণকে এবং ঘামে কম সোডিয়াম ত্যাগকে উদ্দীপ্ত করে। এই দুই প্রক্রিয়ার ফলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। এ কারণে অভিস্রবণ প্রক্রিয়া রক্তে প্রচুর পানি প্রবেশ করে এবং রক্তের আয়তন ও চাপ বেড়ে যায়। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। এখন আসলে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন ঘনত্বের একটি পরিমাপক। নিরপেক্ষ পিএইচ হচ্ছে 7.0 এবং অ্যাসিড পিএইচ হচ্ছে 7 এর নিচে আর ক্ষারীয় পিএইচ হচ্ছে 7 এর উপরে হয়ে থাকে। তাই কিছু রাসায়নিক পদার্থ দ্রবণে যেমন পিএইচ এর পরিবর্তনকে প্রতিহত করতে সক্ষম, এসব পদার্থকে বলা হয় বাফার। রক্তে প্লাজমার স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.4। তাহলে রক্তে যে বাফার আছে সেটা স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.4। এই মাত্রা যত সম্ভব বজায় না রাখলে মারাত্মক বিপর্যয় ঘটে যেতে পারে। দেহে ক্ষারের চেয়ে অ্যাসিড বেশি উৎপন্ন হয়, অতএব অ্যাসিডিটি কমানোর বিষয়টি হচ্ছে অত্যন্ত জরুরি। অ্যাসিডিটি বেড়ে যাওয়ার একটি কারণ হচ্ছে কোষীয় শোষণে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং এটি দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড নামে একটি দুর্বল অ্যাসিডে পরিণত হয় এবং এটি ভেঙে H+ এবং বাইকার্বনেট
উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব বেশি হয়ে গেলে পরিত্রাণ পেতে প্রতিবর্ত সারা হিসেবে শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় এবং বাইকার্বনেট বাফার হিসেবে কাজ করতে পারে তখন, কারণ H+ এর ঘনত্ব বেশি হয়ে গেলে এগুলো কার্বনিক অ্যাসিড গঠন করে। রক্তে বাইকার্বনেট ও ফসফেট বাফার অতিরিক্ত H+ প্রতিরোধে সাহায্য করে। এ কারণে রক্তের পিএইচ কমে না। প্লাজমার স্বাভাবিক পিএইচ যেন পরিবর্তন না ঘটে সে উদ্দেশ্যে নেফ্রনের নিকটবর্তী ও দূরবর্তী প্যাচার নালিকা ও সংগ্রাহী নালিকা দুভাবে কাজ করে। একটা হচ্ছে রক্ত অতি অ্যাসিডিক হতে শুরু করলে দূরবর্তী নালিকা ও সংগ্রাহী নালীর কোষগুলোর সাহায্যে রক্ত থেকে H+ সক্রিয় পরিবহন এর মাধ্যমে নালিকাতে পরিবাহিত হয় এবং কার্বন ডাই অক্সাইড যদি H+ এর উৎস থাকে তাহলে বাইকার্বনেট উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়া রক্তে ফেরত যাবে। পিএইচ বেড়ে গেলে বিপরীত ঘটনা ঘটবে এবং এসব পরিবর্তনের কারণে মূত্রের পিএইচ 4.5 থেকে 8.5 পর্যন্ত হতে পারে। এবার পিএইচ কমে গেলে বৃক্ক কোষে অ্যামোনিয়াম বেস অর্থাৎ NH4+ সৃষ্টিতে উদ্দীপ্ত এবং NH4+ অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে বৃক্কে বাহিত এবং অ্যামোনিয়াম লবণ হিসেবে রেচিত হয়ে থাকে। এই হলো আমাদের 3 ধরনের হরমোনাল ক্রিয়া। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের আলোচনা। আজকে আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।